হাই। হ্যালো। হ্যালো। হাই। তো আমরা এখন কি করব? বাংলাদেশে বিশ্ব পরিচয় যাকে গর্বে বলে সমাজ। তাই সমাজ। সমাজ বই। একদম সোজা থাকতে একদম সমাজ বই থেকে নাগরিক শিক্ষা, গণতন্ত্র, সুশাসন ও সুনাগরিক। এই টপিকটা সম্পর্কে আমরা সবাই সবকিছু জানি না? একটু। আমরা কি সবাই এই কয়টা শব্দ জাস্ট? নাগরিক শব্দ, গণতন্ত্র, নাগরিক শব্দ, গণতন্ত্র, তারপরে কি সুশাসন এবং সুনাগরিক। এই জাস্ট চারটা ওয়ার্ডের উপরে একটা সেশনটা হবে। বেশি লেন্দি করব না। চারটা ওয়ার্ড সবাই কি পরিচিত? এই চারটা ওয়ার্ড আশা করি সবাই কি চারটা ওয়ার্ড পরিচিত? একটু রেসপন্স কথা বলবো এখানে। জি। আমি যদি এখন রাজনৈতিক নেতাদের মতো ভাষণ দিই আমাদের দেশের জন্য আমাদের দাঁড়িয়ে একটু জাস্ট চারটা ওয়ার্ডের উপরে কিছুক্ষণ কথা বলবো আপনাদের থেকে রেসপন্স নিয়ে, তাহলে দেখবেন সমাজ বই হোক আর যে বই হোক কথা কিন্তু বলা যাবে। সবাইকে রেডি? রেসপন্স লাগবে। সবাইকে রেডি? রেডি। ওকে এখান থেকে ও এস আপনারা রেডি? জি ইয়েস। একজন রেডি আছে। আর আপু আপনারা? এক ঘন্টা নাই তো মানে। আচ্ছা আমরা এইভাবে সত্যি কথা না বলি, এইভাবে কথা না বলি। কি হচ্ছে আমি জানি না। ওকে দেখেন একটু সিরিয়াস ভাবে বলি। আমাদের বর্তমানে নাগরিক শিক্ষা, গণতন্ত্র, সুশাসন, সুনাগরিক এই জিনিসগুলো কিন্তু আশেপাশে ঘটে যাওয়া খুবই কমন একটা টপিক। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, টিকটকে যান, যেখানেই যান না কেন কিসের প্রেমপ্রীতি অনলি রাজনীতি, এটা নিয়ে কথা হচ্ছে না? তো এখানে কিন্তু একটা জিনিস বলা লাগে যে আমরা যদি না জানি না কেমনে সকাল হবে। এই লাইনটা কি শুনছেন আপনারা? জি। আমরা যদি না জানি না কেমনে সকাল হবে, এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে সকাল হবে না। সকাল বলতে কি আমরা আসলে সবাই বুঝি। তো এখানে চারটা ওয়ার্ডের মধ্যে আমি জাস্ট কি সম্পর্ক করে দিই, আপনারা সবাই জানেন। তবু যেহেতু আমি এসেছি চেষ্টা করবো একটু মিনিংফুল আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। কমিটি জায়গায় তবে একটু বেশি কিছু না। আমাদের এস নাগরিক, আমরা তো বাংলাদেশে জন্মগ্রহণ করার সূত্রে এখানে নাগরিকত্ব পেয়ে গেছি, কিন্তু যখন আমেরিকার দিকে যাওয়া লাগে বা অন্যান্য কান্ট্রির দিকে যাওয়া লাগে তখন আমাদের লক্ষ্যটা কি থাকে? কোনোভাবে একটু টুরিস্ট ভিসায় যাবো, ওখানে গিয়ে ওখানে নাগরিকত্ব নিব, না হলে বিয়া শাদী করে একদম সেটেল, একদম আমি সুম্মা আমিনের মাধ্যমে বাচ্চা কাচ্চা হয়ে ওদিকে সেটেল। কিন্তু বাংলাদেশের নাগরিক হওয়ার থেকে আমাদের এটা ছিল। বাংলাদেশের নাগরিক আমরা কিভাবে হয়েছে? একদম মানে আমাদের বয়স যখন একদিনও না তখনই কিন্তু আমরা দেশের নাগরিক হয়ে গেছি। তো একটা দেশের নাগরিক হওয়ার মাধ্যমে কিন্তু দেশের মধ্যে অনেকগুলো রেসপন্সিবিলিটি চলে আসে। একটা দেশের মধ্যে কি করব, দেশের আমরা সবাই জানি আমরা ক্লাসরুমে যে পড়াশোনা করতে হবে, আমাদের বাসায় এসে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সবাই জানি, কিন্তু প্রয়োজনে মানি। সবাই কিন্তু জানে। সমস্যা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কয়জনে মানি আর কয়জনে করি। সমস্যা ওইখানে, কারণ আমরা কানে শুনলে কিন্তু জিনিসটাকে অ্যাকচুয়ালি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পছন্দ করি না। আমরা সবাই কিন্তু শুধু শুনেই যাই। আমরা কি জানতাম না আপনি শেখ হাসিনা আমলে যে স্বৈরাচারের আমলে কি হইতো? আমরা কি দেখি না যে ভোট চুরি হইতেছে? আমার পাশের বাসার ভোট চুরি তো দেখা গেছে যে 100 200 1000 তাও ফ্লেক্স দিত, আমি 1500 ভোট দিছি, আমি 500 ভোট দিছি, এটা না হয় আমরা কি শুনি নাই? এখানে কি একটা বাংলা বলতে পারবে আপনারা শুনেন নাই? আমরা কিন্তু শুনছি, কিন্তু আমাদের নাগরিক পার্সপেক্টিভ থেকে আমরা তেমন কিছু করতে পারি না। মোটামুটি কিন্তু সবাই জানতাম। আচ্ছা আমরা এটাকে বোরিং জিনিস না মানে সবাই যদি একটু মনোযোগ দেন জিনিসটা অল্প কথার মধ্যে আমি বুঝাই দিই। তাহলে নাগরিক শিক্ষাটা করে একটা দেশের মধ্যে আপনি যেহেতু আছেন দেশের জন্য জানতে হবে, বিশেষ করে বর্তমান টাইমে লিড দিচ্ছে কারা? ছাত্র থেকে বড় কথা ছাত্র ছাড়া যুবকরা, যুবক যুবতী যারা আছে একদম এই যে একটা বয়স, একটা রেঞ্জ, এই রেঞ্জটাই কিন্তু মূলত আমাদের সবাইকে লিড দিচ্ছে। এবার আপনারা রাজনৈতিক পার্টি যাই হোক, ওভারঅল কিন্তু দেশের মধ্যে যাই হচ্ছে আমি আপনার বয়সী ছেলেমেয়েরা কিন্তু দেশে লিড দিচ্ছে। তো আমাদের মধ্যে যদি অ্যাকচুয়ালি একটা দেশের নাগরিক শিক্ষাটা না থাকে
তাহলে কি আমরা দেশের মধ্যে গণতন্ত্র আনতে পারবো? আচ্ছা গণতন্ত্র রে একদম সোজা প্রশ্ন, একজন যদি যে স্বার্থ করে বলতেন আপনাদের মধ্যে থেকে একজন হায়দ্রাবাদ থেকে একজন, গণতন্ত্র আপনার ভাষায় কি? সংজ্ঞা একটা, ভাষা একটা। কে বলবেন? আপনারা ভাইরা আগে আমাদের মধ্যে থেকে একজন, হায়দ্রাবাদ থেকে একজন ভাই একটা মাইক কে বলা ওকে এটা এমনি বলে। আচ্ছা আমি গণতন্ত্র বলতে আর কি যতটুকু বুঝি হচ্ছে সবার মতামতের ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত বা সেটা যত ছোট সিদ্ধান্ত হোক বড় সিদ্ধান্ত হোক সকল মানে বলতে গেলে যে দেশ ধর বাংলাদেশের একটা সিদ্ধান্ত 16 কোটি মানুষ আছে বাংলাদেশে, সবার মতামতের ভিত্তিতে যে জিনিসটা হবে সেটাকে সচরাচর আর কি গণতন্ত্র হিসেবে ভাই আপনি তো দাঁড়াবেন, আপু একজন দাঁড়াবেন জাস্ট একজন বলেন জাস্ট বলেন নিজের ভয়েসে কি বলেন গণতন্ত্র আপনার ভাষায় কি? গণতন্ত্র মানে হচ্ছে মানে আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক, তো যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে মানে সবার একটা মতামত থাকবে, গণতন্ত্রে মানে জনসাধারণের সবাই নির্বাচন ওকে একটা মোটা একটু জাস্ট দাঁড়ান, আপনাদের একটা ছোট্ট ডিবেটের মধ্যে দিয়ে যাবে একটা টপিক দিয়ে আমাদের গণতন্ত্র বলতে আমরা সবাই যেটা বুঝি এখানে দেখি এখানে জানা আছে সর্বোচ্চ বেশি ভোট যেটা চাচ্ছে আমরা ওটাই করব। আমাদের এখন অর্ধেকের বেশি বলি যে আজকে সেশনে এখানে অফ করে দেন তাহলে হবে। আমরা যদি অর্ধেকের বেশি বলি না আজকে আমরা রাতে 12টা পর্যন্ত করব তাহলে এটাই কিন্তু গণতন্ত্র। একদম মোটা দাগে এটা না। তো গণতন্ত্রের সবচেয়ে বড় কালো অধ্যায়টা কি? গণতন্ত্রটা গণতন্ত্র বুঝাবে ভাই সবাই বলতেছে কাজ করছে কোন প্যারাই নেই, কিন্তু গণতন্ত্রের মধ্যে সবচেয়ে ভেজালটা কোন জায়গায়? কোন জায়গাটাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলা হয়? টাকা দিয়ে গণতন্ত্র দেয় এত টাকা নাই যে 16 কোটি মানুষকে টাকা দিবে, এত টাকা নেই। 16 কোটি মানুষের টাকা দিতে কিন্তু 100 টাকা করে দিলেও ভালো। 100 টাকা দিয়ে আপনি সবার ভোট দিতে পারবেন না, আর 100 টাকা দিয়ে হবে না। আমি এদিকে ভাষা ভাড়া আছে প্রায় 150 টাকা, তো 100 টাকা দিয়ে হবে না। আচ্ছা আপনি বলেন যে গণতন্ত্রের মধ্যে সবচেয়ে ভেজালটা কোন জায়গায় হতে পারে? একটু স্পষ্ট বলতে পারেন? নির্বাচনের ক্ষেত্রে যেমন মানে 15-17 বছর আমরা প্রেসিডেন্ট বলে না যে আমরা মনে করলাম যে অ্যাকচুয়াল গণতন্ত্র ঘটছে, অ্যাকচুয়াল গণতন্ত্র হইছে, গণতন্ত্রের মাধ্যমে সরকার নির্বাচিত হচ্ছে। সরকার পাচ্ছে না, গণতন্ত্রের মাধ্যমে আমরা প্রোগ্রাম করতেছি, গণতন্ত্রের মাধ্যমে আমরা ট্যুরে যাচ্ছি, কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? ভাই গণতন্ত্রের সমস্যাটা কোন জায়গায়? কালো কালো অধ্যায়টা কোন জায়গায়? ওকে আমি বলি, ধন্যবাদ আপনার প্রশ্ন। দেখেন একবার চিন্তা করেন, আমরা বলতেছি কি যে গণতন্ত্র কি করে 50% এর বেশি যেখানে মানুষ ভোট দিচ্ছে আমরা কিন্তু ওইটাই গণতন্ত্র হিসেবে নিচ্ছি। সমস্যাটা হচ্ছে ওই 50 জন মানুষ যে সঠিক ডিসিশন নিতেছে তার গ্যারান্টি ওইটা হচ্ছে 50% এর বেশি মানুষ চায় যেটা হোক, কিন্তু তাদেরকে যে ম্যানিপুলেশন করা হয় না। একটু গেস করেন, আপনি জানেন। আচ্ছা একটা উদাহরণ দিই, এটা হচ্ছে যখন প্রথম ব্যাটারি আবিষ্কার হলো, মানে গাড়ি যখন চলা শুরু হলো, ব্যাটারি সরি মোবিল তেল, যে গাড়ি চলবে গাড়ির জন্য আমাদের তেল লাগে। এই তেল যখন পুরো বেশি ইউজ করা শুরু হলো, এই তেলের মধ্যে কি মাটি মিলে যে কেমন জানি সম্পূর্ণ বেশি এত পরিমাণে ওই অয়েলটা ইউজ হলো, কারণ কেন আমরা সবাই রাজি ছিলাম যে ওকে আমি এই তেলটা ইউজ করবো, কারণ গণতন্ত্র ছিল, সবাই রাজি ছিল, কোনো সমস্যা ছিল না। সমস্যাটা তখন হইল যখন এই ডিসিশনটা ভুল ছিল। গণতন্ত্র কি তখন হয় নাই যখন আমরা মনে করছিলাম যে শুধু দেশে না সম্পূর্ণ বিশ্বে আমরা মনে করে নিয়েছিলাম কি যে পুরো পৃথিবী ব্ল্যাক, আমরা কি ব্ল্যাক রাখতে থাকি না কারণ রাখতে থাকি। মাইকে সমস্যা হচ্ছে, একটু অফ করে দিন না ওকে। একটু আপনাদের মধ্যে একটু জিনিসটা জায়গায় একটু কমন কনসেপ্ট থেকে একটু বের হয়ে আসে। গণতন্ত্র কি তখন হয় নাই যখন সম্পূর্ণ বিশ্বে মানুষ কি মনে করছে যে পৃথিবীটা কি গোল নাকি ফ্ল্যাট, পৃথিবীকে সূর্য কেন্দ্র করে ধরে নাকি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। এই সিম্পল লজিকগুলো কি আগে মানুষ ভুলে ডিসিশন ছিল না? গণতন্ত্র কি তখন সমস্যা করে নাই? এই যে গণতন্ত্রের আরেকটা বড় সমস্যা হচ্ছে মব জাস্টিস। একটা জায়গায় সিম্পল, এটা আমি আপনাদেরকে কাউকে ছোট করতেছি না, চিন্তা করেন একটা আপু হঠাৎ করে এখান থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল, আমাকে ভিতরে একটা ভাই ভাষা করছে, কিচ্ছু না, জাস্ট দৌড় দিয়েছে এটা বলছে। বিশ্বাস করেন আমরা এখানে যে যাই বলি ম্যাটার করে না, ওইখান থেকে 50 থেকে 60 জন এক দেশ জন্মভূমিতে
যার দিকে আঙুল দিবে আঙুলের ডিগ্রিটা যদি ভুল হয়, মনে করেন আপনার দিকে দেখাইতে এর দিকে দেখালো না আমার দিকে দেখাবো বা আমাদের প্রেসিডেন্ট সাহেবের দিকে দেখাবো, কথা বলার সুযোগ তো দূরের কথা নাই। এমনকি প্রেসিডেন্ট সাহেব যদি খালি বাইরে থাকতো, আমি একটু প্রেসিডেন্ট সাহেবকে দেবো, ভাই একটু দুঃখিত, মনে করেন একটু বাইরে গেছে, তো একটা আপু বাইরে গেছে, তো এমন ভেবে দৌড়তে ভিতরে ঢুকলো যে আমার সাথে উনি খারাপ করার চেষ্টা করছে। এখন সোজা বাংলা কথা, আপনারা এখানে যারা আছেন বিশ্বাস করেন ভাই 2 সেকেন্ড লাগবে না আপনার ডিসিশন নিতে, মাত্র খুবই সম্মানিত ব্যক্তি, ঘটনা সত্য সমাজ সাথে সাথে মারতে হবে, শুধু মারতে হবে না, এর হাসপাতালে পাঠায় না পাঠায়, এর টিকিট কাটাই যেতে হবে। তো গণতন্ত্রের সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে ম্যানিপুলেশন। 50%-এর বেশি মানুষ যখন ঠিক না হয় তখনই কিন্তু আমাদের গণতন্ত্র আর কাজ করে না। এই জন্য আমাদের মতো দেশের সঙ্গে কথা বলতে একটু গায়ে রাখলো, যখন একটা দেশ প্রথম স্টেজে থাকে তখন অটোক্রেসি বেশি হয়। একটা দেশের মধ্যে মানে একজন ভালো ক্ষমতাধারী হাতে একটা দেশকে চালানো দরকার, যাতে পরবর্তীতে গণতন্ত্রের জিনিসটা তুলে দেওয়া যায়। কারণ মানুষকে তার গণতন্ত্র শিখানো লাগবে, মানুষ এখনো জানেই না। দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি অমুককে চাই, আমি তো অমুককে চাই। আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে চায় না? তার কোন পার্সপেক্টিভ থেকে এখন মানুষ আওয়ামী লীগকে চায়? বিশ্বাস করেন যারা আওয়ামী লীগকে চায় তাদের মধ্যে এত মানুষ খারাপ মানুষ না। কিন্তু ওই যে 71-এর সময়, ওই যে 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ শুরু হয়েছিল, এরপরে আপনার 49 সালে আপনার আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, ছাত্রদের দেয় কি আওয়ামী লীগ, এই যে তারা যে আস্তে আস্তে আসতেছে 1971-এ যে আওয়ামী লীগের আন্ডারে যেমনই যুদ্ধ হয়েছে, মুজিব কিন্তু যুদ্ধ করে না, শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে না, যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে। তো পরবর্তীতে এসে দেশের সরকার নিল, যেমন আমরা যে সব করতে পারছি কি তখন এখন দেশে কন্ট্রোল করা লাগতো, যেমনটা এখন লাগতেছে। এই মুহূর্তে শেখ হাসিনা যাওয়ার পরে যদি রাজনৈতিক দলগুলো একটু সাথে সাথে মারামারি শুরু করে দিত, যে ইউনিট সরকার না এসে ইউনিট সরকার যদি না আসতো তাহলে কি ঘটনা লাগতো? জাস্ট মনে করেন পরের দিন কেউ না কেউ ক্ষমতার জন্য লন রেডি করতেছে। এই মুহূর্তে আপনাদের এই রমজান কেমন দেখতেছে ভাই? আলু কেজি কত? 20 টাকা 25 টাকা কত টাকা ছিল? 65 টাকা। জাস্ট আমি এবার শুধু আমাকে চোখে লাগছে কোনটা? লেবু কেজি ভাই, লেবু কিন্তু অতিরিক্ত বেশি, কিন্তু আর কোনটা বেশি? সিম্পল কনসেপ্ট। কিন্তু একটা দেশকে যখনই ভেজালে পড়ে একজন মানে নিঃস্বার্থভাবে যদি একটু কন্ট্রোল না করে, দুর্নীতিবাজ থাকে, আমাদের দেশ এত বড়। আপনি বলতে পারেন দেশগুলি, আমি জাস্ট একটা ভাবে আপনাকে বুঝিয়ে দেবো দেশটা কত বড়। এই যে প্রথম দিকে ব্রিটিশরা এসে শাসন করে নিয়ে গেল, আমাদেরকে বিভিন্ন মুঘল সম্রাট, এই সম্রাট সেই সম্রাট আসলো, আমাদের দেশে পাকিস্তানি ছোট লুট নিয়ে গেল কোটি কোটি টাকা। তারপরে আপনি বিএনপির আমলে বলেন, আপনি এরশাদের আমলে বলেন, আপনি শেখ মুজিবুর আমলে বলেন, শেখ হাসিনার আমলে বলেন, কোন জায়গায় কেউ ধর্মসী ছিল না। আমরা বাঙালি যারা ছিলাম তারা দেশের একদম টিকিট পাইয়ে গেছি, আর টাকা দেশের থেকে বিদেশে পাঠিয়ে গেছি কোটি কোটি টাকা। এসালো গ্রুপ থেকে শুরু করে সবাইকে টাকা পাঠাচ্ছি না বিদেশে। দেশ কি গরিব হয়েছে ভাই? আপনি যে এখন আপনি ইফতার করবেন না, রাতের খাবার কি খাবেন না? খাবেন না? বুঝতে পারেন আমরা একসাথে তৈরি করতে হবে। জিনিসটা কি বুঝেন? আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রতিনিয়ত চলে গেছে, এরপরও আমি আপনি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি আপনি এখানে তাই কি একটা সুন্দর একটা সেটআপে এসে একটা প্রোগ্রাম করতে পারতেছি। জাস্ট চিন্তা করেন আমাদের কত লাক্সারিতে আমরা আছি। আমরা পেটের গায়ে থেকে চিন্তা করে বের হয়ে আমি ভলেন্টারি করার চিন্তা করতে পারতেছি, নিজের পেটের চিন্তাটা অত বড় লাগতেছে না। জিনিসটা বুঝতে পারছেন সবাই? আপনারা অলরেডি রাজনৈতিক বিষয় ছিল না, একটু দেশের বিষয় আসি। নর্মাল কথা যদি বুঝতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি দেশের সম্পর্কে পার্সপেক্টিভ একটু হলেও চেঞ্জ হবে। কারণ দেশ এখন বর্তমানে আমাদের হাতে, কথাটা যতই আপনার কাছে গায়ে লাগুক না লাগুক, দেশ বর্তমানে আমি আপনাদের হাতে। নেক্সট এই যে নাগরিক, তাহলে আমাদের এসে নাগরিক শিক্ষা যদি গড়ে উঠতে পারে তাহলে কিন্তু আমরা স্ট্রংলি গণতন্ত্রটাকে ধরতে পারবো। আর গণতন্ত্র যদি একবার ধরা যায় তাহলে সুশাসন আর কি সুনাগরিক অটোমেটিক হয়ে যাবে। যেটাকে আসলে সবার একটু হলে গেছে তো এই চারটা ওয়ার্ডে এমন কথা হচ্ছে। আমি বারবার একটা জিনিস বলতেছি, জিনিসটা কি আমরা কারা এটাকে কন্ট্রোল করতেছি? আমরা যুবকরা। তাহলে আমরা যুবক মানে যুবক যুবতী আছি, জাস্ট যুবক। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে অলরেডি বোঝানো চলে। তো আমরা বলছি যুবক কতজন আছে আমাদের বর্তমানে? তরুণরা কতজন? একটা নাম্বার দেন তো আপু, আপনি একটা নাম্বার দেন, জাস্ট একটা দিন। আপনি কি নাম? সুবর্ণা। জাস্ট একটা বসে বলেন, জাস্ট একটা নাম্বার বলেন যে কতজন যুবক আছে যুব সমাজে, কতজন, সংখ্যাটা কত?
বলেন ভাই ওই দিলাতেই করি এই তো মোটামুটি 4 কোটি 19 টাকা বেশি মানে এটা তো জাস্ট এভারেজ নাম্বার তাহলে একটা দেশের মধ্যে আমরা এখানে কয়জন আছি মোটামুটি এই তো 10-20 জনের মতো আছি আমরা যদি হাতে একটা প্রজেক্ট নেই আমরা কি চাইলে 1 লক্ষ মানুষকে সাহায্য করতে পারবো না জাস্ট এই কয়েকজন আমি অন্য কিছু বলতেছি না জাস্ট এই কয়েকজন যদি প্রপারলি প্ল্যানিং করে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে তাদের আন্ডারে আমরা গেলাম সম্পূর্ণ একটা প্রোগ্রাম কি ভাই করা সম্ভব কিনা 1 লাখ মানুষকে সাহায্য করা অবশ্যই আমি এখানে দাঁড়িয়ে যেখানে 1 লাখ মানুষকে সাহায্য করার কথা বলছি জিনিসটা কিন্তু আহামরি কিছু না করা যায় তাহলে এই 4 কোটি 59 লাখের বেশি আমি আমাদের বড়দেরকেও বলতেছি না ছোটদেরকেও বলতেছি না জাস্ট যুব সমাজকে বলতেছি 4 কোটির মধ্যে যদি 1 কোটিও দাঁড়ায় যায় আমি দেশের জন্য করব তাহলে কি দেশের উন্নতি হওয়ার কথা না অবশ্যই উন্নতি তো করার কথা মানে এই মধ্যে দেশ স্টেবল হওয়ার কথা তাহলে সমস্যাটা কোথায় এই যুব সমাজের এই পাওয়ার সমস্যাটা কোথায় আমাদের এখানে আচ্ছা আমি তো একবার কিন্তু শিক্ষিত অশিক্ষিত ভার্সিটি পাবলিক স্কুল কলেজ বলতেছি না আমি কি বলছি যুব সমাজ আমার এদিক দিয়ে যে মামাটা অটো চালায় যাচ্ছে যে রিক্সা চালাচ্ছে যে এখানে কাজ করতেছে যে জমিদারি করতেছে আমাদের বয়সী যারা চাকরি করতেছে আমার বিভিন্ন স্কুলে আছে বিভিন্ন কলেজে আছে ইউনিভার্সিটি তারা কি যুব সমাজের অংশ না সবাই মিলে কিন্তু যুব সমাজ কিন্তু ছাত্রলীগও কিন্তু যুব সমাজ ছিল না ছাত্রলীগ কি অযুবলীগ ছিল তাহলে যুবলীগ কোথায় আসে ছাত্র যুব সমাজ কিন্তু ছিল নাকি ছাত্রদের থেকে আমরা বলছি দেশকে চেঞ্জ করছে ছাত্ররা তাদের থেকে ছাত্রলীগ থেকে ঠিক আছে আওয়ামী লীগ আছে কিন্তু তাদের দোষ গুন্ডা সোজা কথা গুন্ডা পার্টি আছে ছাত্রলীগ ছিল নাকি তবে ছাত্র থেকে তো ছাত্রলীগ যুব থেকে তো যুবলীগ তো আমাদের এই 4 কোটি 59 লাখের মধ্যে যদি 59 লাখও যদি আমাদের এরকম থাকে আমি গতকালকে ভিডিও দেখলাম যে একদম আমার মধ্যে এরকম একটা মিটিং করে সুন্দর হয়ে যাচ্ছে জাস্ট এখানে এত বড় একটা স্ক্রিন গেস করে একটা ভুনা লাইক প্রাইস কত হবে 3 লাখ টাকার মতো হবে একদম চশমাটা সব পরে একদম ভালোভাবে প্রেজেন্ট করে এত বড় একটা ছুরি নিচে এখানে নিয়ে যাচ্ছে কেন ওই যে আমি লিগে ডিসপ্লে যাবে যারা মানে তার পোস্ট দিবে তাহলে বুঝেন সে কি যুব সমাজের অংশ না সে চাইলে কি সেম জিনিস অ্যাটলিস্ট এখনো তাকে নিজেকে ইনক্লুড করতে পারতো না প্রবলেম যুব সমাজের মধ্যে তাহলে সে এমন একটা আগুন যে আপনি আগুনটা যদি ইউজ করতে না পারেন আশেপাশে দাবানো চলে যাবে সিম্পল কনসেপ্ট কিন্তু যদি প্রপারলি আগুন থেকে আপনি এনার্জি নিতে পারেন আপনি অনেক কাজে ইউজ করতে পারবেন তাই আশা রাখবো যারা আমরা বর্তমানে উঠতেছি আমাদের ছোট ছোট একটা একটা ডিসিশন কিন্তু ম্যাটার করে কারণ এই বয়সটা পার হয়ে গেলে এরপরে কোমরে ব্যথা নড়তে পারি না তখনই নানান ব্যথা শুরু হয়ে যাবে মানে দেখা যাচ্ছে যে মেয়েদেরও 30 বছরের বয়স শরীরটা একদম অবস্থায় হচ্ছে তো যুবকদেরও তেমন তো আমাদের দেশের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন আমরা যে দেশের নাগরিক আমরা কি অ্যাকচুয়ালি সচেতন কিনা আমরা কি আমাদের অধিকার দায়িত্ব কর্তব্য প্রতি জানি কিনা আমরা কি আমাদের নিজস্ব দায়িত্ব সম্পর্কে জানি না আমাদের দায়িত্ব একটা শিক্ষার্থীকে শিক্ষা নেওয়া সর্বোচ্চ তার জমি থেকে বের হয়ে মানুষকে সাহায্য করা এই তো কিন্তু আমরা চাইলে এর থেকে অনেক বেশি করতে পারি নিজেদের উপর নির্ভর করে আপনি করবেন কি করবেন না আপনি ফাইদা যেতেছেন এখানে একটা বৃদ্ধ মানুষের সাহায্য প্রয়োজন আর এদিকে কিন্তু 100 টাকা 100 টাকা ফেরত থাকবে সাহায্য যদি আপনি করেন আপনিই করলেন আমি এটা বলছি কারণ আমি চেষ্টা করি এডুকেশনের মাঝে করতে অ্যাটলিস্ট নিজে একটা ডিফারেন্স করি আমাকে দেখার মাধ্যমে আমি করছি বিশেষ করে আমার পাশে যেটা আমি সেই জানতে হবে তাহলে কিন্তু ধরবে না একটা এক্সিডেন্ট করে সবাই কিন্তু ধরে দাঁড়ায় থাকে কে ধরবে একজন যা ধরে বাকিরা ধরে একটা ছিনতাই হইতেছে কেউ ধরতেছে না একজন যা ধরে বাকিরা ধরে প্রথম লিডারশিপটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনাকে বুঝতে হবে আপনি কি সচেতন নাগরিক কিনা আপনি নিজের অধিকার আছে আপনার অধিকার কি আপনি এই দেশের মধ্যে যে আছেন আপনার অধিকারগুলো সম্পর্কে আপনি জানেন আমরা কিন্তু জানি না আমাদের অধিকার এই জন্য কি মানে এই জিনিসগুলো শুনলে না খুব ঘুম আসে আরে ভাই আমাদের অধিকার কর্তব্য তো আমি সবাই জানি না ভাই আমিও জানি না আপনিও জানেন না
কারণ আমরা তো সম্পূর্ণ সংবিধান করে নেই, আমরা তো সম্পূর্ণ বসে আমাদের ঠিক করা লাগবে সম্পূর্ণ জিনিসটা কিন্তু জানি নাই। আমরা কই থেকে জানতে জানেন? ওই চায়ের দোকানে রহিম মিয়া চায়ের দোকানে বসে একটা চা খাইছি, আওয়ামী লীগের কোন মুরব্বী ছিল নাকি বিএনপির কোন মুরব্বী ছিল ওনারা থেকে যা শিখছে তাই কিন্তু শিখছি আমরা। আচ্ছা যাই হোক, দেখেন তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই দেশের প্রতি আমাদের যে যে কর্তব্যগুলো আছে আমরা জানি কি আছে, কিন্তু ইগনোর করে চলে যায়। আমি দেখতেছি এখানে চাঁদাবাজি হইতেছে, আমি যে বাসায় যাই কারে দোষ দিব? আরে দেশে ইউটিউব সরকার এসে দিল সব শেষ করে ইচ্ছা মতো চাঁদাবাজি হইতেছে। কেন ভাই? আপনি এটা দেখে ভিডিও করে আপনি দেখে ভিডিও তো পোস্ট করতে পারবেন, অ্যাটলিস্ট আপনি আপনার গায়ে বলে কিছু করতে পারতেছেন না। অ্যাটলিস্ট ওইখানে দুই চারজন মানুষ কিন্তু এই সুযোগে দেখা যায় যে ভাই হইতাছে, ত্রিভুবনে কল করতে পারেন যে হইতাছে, কিন্তু আপনি কি করবেন? একটা ছবি দিলাম যে দেশটা শেষ, দেশে ইউসুফ সরকার এসে শেষ করে ইউসুফ না, কিন্তু ইউসুফ সরকার যারা কন্টেক্সট জানেন তারা মধ্যে এটা ভালো বুঝবে। ইউসুফ সরকার না, কোন সরকার? ইউসুফ সরকার। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে কি পড়ে না চাঁদাবাজি হইতেছে? আপনি জিনিসটাকে বলেন যে সিনজি দিয়ে দেখেছি ওই সিনজিতে আপনার সামনে কি নিতেছে? জিবি নিতেছে। চাঁদা না, কিন্তু চাঁদা আবার একটু খারাপ শব্দ, বাজে ওয়ার্ড। কি নিতেছে? জিবি নিতেছে। টেম্পো স্ট্যান্ডে দাঁড়ায় আছে, জিবি নিতেছে। এবার তারা এই নিতেছে, তারা অফিশিয়াল কর্মকর্তা, তারা একটা জব করতেছে, তারা কিন্তু জিবি নেয় না, তাদের জন্য না, তাদের কর্মকর্তাদের জন্য, মানে উপরে ওনাদের স্যার বলছে নি। আমরা এটা দেখতেছি, এটা ইগনোর করতেছি। কেন ভাই? দাঁড়াতে কি পারি না, বলতে কি পারি না? বন্ধুদের সামনে দাঁড়ায় গেছিলাম, এখন এদের সামনে কি দাঁড়ানো যায় না? দাঁড়াতে চাইলে যায়, নিজের পজিশন থেকে যেটুকু সম্ভব এটুকু। তো এই জন্য বলবো যে নিজের হ্যালো হাই হ্যালো হ্যালো আপনি কি সচেতন? আচ্ছা, আপনারা সচেতন হন আর না হন, ফেসবুক আপনাকে বাধ্য করে আপনি সচেতন হবেনই। আপনার ফ্রেন্ড লিস্টে দুই চারজন আছেই রে ভাই, যে জুলাইয়ের আন্দোলনের ভিডিও প্রত্যেকদিন ছাড়বে। কেউ আছে ইউসুফ সরকারের দোষায় কেউ ছবি ছাড়বে, কেউ আছে সাকিবুল হাসানের নিয়ে কেউ ছবি ছাড়বে, কেউ না কেউ আছেই রে ভাই। মানে আপনি আনফ্রেন্ড করা শুরু করলে আমার 5000 ফ্রেন্ড চলে যাবে 500 তে, তাও আমাদের মধ্যে 500 চলে আসবে। কেউ না কেউ কিন্তু আছে। তো আপনাকে দুইটা ওয়ার্ডে একটু ফোকাস করতে হবে। এখানে দেখেন নাগরিক শিক্ষার অনেক কিছু, কিন্তু আপনারা জাস্ট দুইটা জিনিসে ফোকাস করেন। সেটা হচ্ছে কি? সক্রিয় ও সচেতন। কি? সক্রিয় ও সচেতন। যদি আমরা একটু ইংলিশে যাই তাহলে কি আপনাকে একটু অ্যাক্টিভ আর একটু অ্যাটেনশন হতে হবে মানুষের প্রতি। আর সুন্দর একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে অ্যাওয়ারনেস। আচ্ছা, এই দুইটা শব্দ একটু আপুরা ভাইরা সবাই একটু জাস্ট দুইটা শব্দ স্লাইডিং করা কিছু নেই। হ্যালো হাই, সক্রিয় ও সচেতন। তো সচেতনের যদি আমি আগে আসি, আমাদের আশেপাশে এত ঘটনা ঘটতেছে, আমরা কি এগুলো সম্পর্কে সচেতন হচ্ছি না? যখন রেপ হইতেছিল আমরা কি জানি নাই? আমাদের আশেপাশে যখন চাঁদাবাজি হচ্ছে তখন কি আমরা জানি নাই? জানছি, কিন্তু যখন আপনি এটার জন্য অ্যাকশন নিতেছেন না, আপনি কিন্তু সক্রিয় না। আপনি সাথে চাইলে কি করবেন যে অমুক ব্যক্তি, আমি জানি অমুক ব্যক্তি 400 কোটি টাকা চুরি করে তার বাসায় পানি চিনে ঘুমাইতেছে, কোনো লাভ আছে আপনি জানলে? আপনার মতো 5000 মানুষ না 5 কোটি মানুষ জানে, জেনে তো লাভ নাই। সে তো ওই 5000 কোটি টাকা চুরি করে সে চলে যাবে বিদেশে। আপনার দায়িত্বটা কোন জায়গায় পড়ে? আপনি জানবেন, আপনি সচেতন হবেন, আপনি অ্যাকশন নেবেন। আমি যেটা বললাম, আপনার সামনে চাঁদাবাজি হবে, আপনি দেখবেন চাঁদাবাজি হচ্ছে, থামাতে না পারে সিস্টেম করে, মাথা আছে তো আমাদের, দিল তো আছে, আমরা তো নিজে আসলে নিজের স্বার্থে যতক্ষণ না, কথাটা বলতে কি গায়ে লাগে, নিজের স্বার্থে যতক্ষণ না লাগে আমরা কিন্তু সামনে আসা সবাই উঠে পড়ি। শেখ হাসিনা যে আকাম মুকাম করতেছে, এটা গত 16 বছর ধরে আমরা দেখতেছিলাম। মিডিয়া হত্যা মামলাকে আমি দেখি নাই, আমি নিজে তখন কত ক্লাস 3 তে পড়ি, আমি জানি আমার খালু এর সাথে রিলেটেড আছে, টিএনটি নাকি যে ছিল ওনার পর ওই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। কিন্তু 2008 সালে আন্দোলন হলো, 2024 এ এসে আন্দোলনটা সফল হলো কেন বলতো? আমাদের গায়ে লাগছে, ওটার কারণে আমাদের চাকরি সব চলে যাচ্ছে, আমাদের গায়ে লাগছে। এই কারণে আমরা নিজের স্বার্থে যখন একদম কোপ পড়ছে তখন বাঙালি যাচ্ছে, জায়গার পরে যখন অলরেডি যখন ভিতরে মনোভাব জায়গায় গেছে তখন আর শেখ হাসিনা, কারণ আমি পানিতে নাইমা গেছি, হয় আমারে ডুবাইব নয় আমি উঠবো, একটাই তো নাইমা গেছি মানে নামতে হবে। তো আপনাদের একটা জায়গা রাখি,
কোটা সিস্টেমের সবচেয়ে বাজে কোটা কোনটা? কোটা সিস্টেমের সবচেয়ে বাজে কোটা কোনটা? প্রশ্নটা বাজে। মুক্তিযুদ্ধের নাতি কোটা না? আমার এটা আছে, আমি ওটা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। সিরিয়াসলি, তো ওই কোটা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যখন মানে আন্দোলনে কন্ট্রিবিউট করতে গেছি, যে খেলাতে খাইছি ওই খেলায় ছেদ করছি, এই কথাটা শুনতে শুনতে আমার মাথা শেষ। ছাত্রলীগের মধ্যে একটা মাইর উঠেছি ওই একটা কারণে, যেমন তার সাথে জামাত ছিল কেন আর কিছু না। বর্তমানে এমন হয়ে গেছে যে ভাই গাড়ি আছে কোন জায়গায় আমি মাইক নিয়ে কথা বলছি বাক্কা জামাত ছিল, ভুলে আপনি একটু ইউসুফ সরকার নিয়ে কথা বলেন তাহলে বিএনপি, আর একটু যুব সমাজের যুব শক্তি নিয়ে কথা বলেন আপনি এনসিপি। মানে এমন মাঝখানে কিন্তু কিচ্ছু নাই। আপনি জেনে বলেন আপনার একটা ট্যাগ লাগাই ট্যাগ নেই, সাধারণ জনগণ বলতে পারেন কি বলে সাধারণ জনগণ নেই। আপনি যেই দিকে কথা বলবেন, আরে ভাই আমি যে আপনার বলছি আপনি ফেসবুকে একটা ভিডিও করেন, ভিডিওতে দেখেন যার দাঁড়িয়ে আছে কি মোটামুটি দাঁড়িয়ে আছে, সে কি পাক্কা ছিল গুপ্ত ছিল, সে কয়দিন পরে কোনো আত্মপ্রকাশ করে, সমস্যাটা ওইখানে। তাহলে এখন তোমার তো দাঁড়িয়ে আছে, সমস্যা তো ভাই তোমার তো মন্দিরের বাইরে লাগে দেখা যায়, তাহলে কিন্তু আমার অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা বিষয়টা একটু তাহলে কিন্তু বিষয়টা যাবে। আচ্ছা তাহলে এখন গোপনীয়তা প্রকাশ পাচ্ছে, গোপনীয়তা প্রকাশ পাচ্ছে। গোপনীয়তার জন্য পাচ্ছি। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে এই সমস্ত সিচুয়েশনে আমরা কোনটা কি যেখানে হ্যালো এই আপনারা আছেন কই এই যে আচ্ছা ঘুমাই না, দেখেন জিনিসটা আমার নেওয়া লাগবে। আশা করি বেশি খারাপ দিতেছে না, সমাজ সাবজেক্ট, তবুও চেষ্টা করছি যেটুকু বলা যায়। জিনিসটা খুবই গরিব আমি কিন্তু যদি গরিবনেসের মধ্যে একটু নিজেকে নিতে পারেন, ভিতরে কিছুটা ডেভেলপমেন্ট হবে। কারণ আপনার এজ এ নাগরিক আপনার কিছু জিনিস জানা উচিত। তার মধ্যে একটা কি নিজে সচেতন হওয়া, নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, দেশকে কিভাবে উন্নতি করা যায়। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম না অনেক আগে যে গণতন্ত্র কি? গণতন্ত্র কি লেখা আছে দেখেন তো, জনগণের ধারা শাসন। আচ্ছা গণতন্ত্র যদি জনগণের ধারা শাসন হয় তাহলে মব জাস্টিস কেন দরকার? তাহলে বুঝতে পারলো না? আচ্ছা জনগণ যদি শাসন করে তাহলে সরকার কেন দরকার? দেখেন আমরা যারা আছি আমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করি আর না করি, গণপিটুনি মব জাস্টিস। আচ্ছা মব জাস্টিস না বলি গণপিটুনি নিতেছে। তাহলে দেখেন সবাই একটু দেখেন একটা পয়েন্টে কথা বলবো জাস্ট, কিছু বলবেন? আচ্ছা তাহলে সবাই আমরা একটু সামনে ফোকাস করি, তাহলে একটু দেখেন তিনটা পয়েন্টে আসি। জনগণের ধারা শাসন, আমরা যদি জনগণের ধারায় শাসনে যেতে চাই তাহলে সরকারের কি দরকার বলেন? আপনার কি দরকার? আচ্ছা ভাই নিজে খাইতেছি, নিজে চাকরি করতেছি, কি দরকার পুলিশে মানা, কি দরকার আমি সরকারকে মানবো? সমস্যাটা কোন জায়গায় বলেন? কেন করবো? আপনি জানা দরকার মাইকে দিন। আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করি। আপনি নিজে কষ্ট করে পড়াশোনা করে চাকরি করে নিজের ইনকাম নিজে করে হয়তো জামাই সংসার করে চালাচ্ছে নিজে, তাহলে আপনার কি দরকার যে রাস্তায় পুলিশকে মানা? আপনার কি দরকার? দেশে সরকার যদি বলে আপনারা ডিম খাবেন না তো ডিম খাবেন না, সরকারের কথা মানা কেন দরকার? এই নিজে ওপেন মাইন্ডে যান তাই ওইখানে ছিল। আপনি স্পিকিং করতে হবে, অবশ্যই করতে হবে। দুই একটা কথা বলেন, পৃথিবীর কয়েকটা ভয়ের মধ্যে একটা হচ্ছে মানুষের সামনে কথা বলা। সামনে কাগজ থেকেও ডেঞ্জারাস জিনিস মানুষের সামনে কথা বলা। চোখ বন্ধ করে দুটা লাইন কথা বলে সমস্যা নেই। বেশি সমস্যা হচ্ছে আচ্ছা পাশে চলবো। আপনি দাঁড়িয়ে কথা বলবেন। আমি মনে করি ভাইকে একটু মনোযোগ দিয়েছি, কারণ আমি এই প্রশ্নটা আবার ভাইয়ের কাছে নিয়ে যাবো। দেখেন স্যার পানি ভাই আমরা হচ্ছে আপনি যেটা বললেন যে চাকরি করে যদি সরকারের প্রয়োজন কারণ যদি আমার দরকার হয় সেটার একটা উপযুক্ত বিচার, তারপরে এটাকে শুধু বিচারের জন্য মানে ওকে মাইক একটু হাতে আচ্ছা ভাইয়া বলতে পারেন
কিভাবে বলেন আপনারা ভাইরা কিন্তু আমাদের কথা খুব মনোযোগ দিচ্ছে একটা এক্সপেক্ট করবে কি শুনে না কারণ আমরা প্রশ্নটা দিয়ে যেতে পারি কিন্তু লিড দেওয়ার জন্য যে কোনো একজন মানুষ প্রয়োজন। তার সাথে বুঝতে পারছেন মানে আমরা যে কোনো কাজ করি কর্ম করি কাজ বলেন যে কোনো স্থানে কিন্তু আমাদেরকে লিড দেওয়ার জন্য একজন মানুষ প্রয়োজন। এখানে যদি সরকার যদি সবাই হয় সিম্পল বিষয় কিন্তু কথা বলে যে জনগণ যদি থাকে তাহলে সরকারের কি প্রয়োজন? সবাই যদি জনগণ ঠিক আছে সরকারের মধ্যে ওরকম যে কোনো পদক্ষেপ নেয় আপনার মত একটা আমার মত একটা সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা এটা কিন্তু আমার সৃষ্টি হবে না। আর আপনি যখন একটা সরকার গঠন করে সবার মতামত নিয়ে একটা সবার একটা পদক্ষেপ নিবে ওই একটা পদক্ষেপ মাধ্যমে দেশের তার জন্য সবসময় সরকার অবশ্যই প্রয়োজন একটা দেশের অবকাঠামো স্ট্রাকচার সুন্দর করে গঠন করার জন্য। ওকে আপনারাও সুন্দর ছিল ভাইটাও সুন্দর ছিল দুইটা দুই পার্সপেক্টিভে ছিল একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে একটা কি ছিল সিকিউরিটি পার্সপেক্টিভ এক্স্যাক্টলি এই পয়েন্ট ভাই আমি এখান থেকে বাসায় যাব খাবো তারপর ঘুমাবো আমি কিছু করতেছি না সমস্যা হয়ে যায় কেন সমস্যা হচ্ছে আমাদের মধ্যে ওই একজন যে বাস খানা দানা করে রাত্রে বেরোবে গামছা মাথায় নিতে নাকি যে চুরি করতে হবে ডাকাতি করতে হবে ওই ব্যক্তিগুলোই কিন্তু সমস্যা কিন্তু আমরা ছিলাম না ওকে সমস্যা কিন্তু আমরা ছিলাম না যে আমরা কি করতে সমস্যা কি আমাদের সাথে তো খারাপ হতে পারে আমাদের সাথে খারাপ হতে পারে না আমরা যাতে পরবর্তীতে সমস্যায় না পড়ি এখানেও একই জিনিস নিজের পার্সোনাল স্বার্থের কারণে আমরা সরকারকে চাই পার্সোনাল স্বার্থ ছাড়া আসলেই কিছু হয় না আপনি যতই দেশের মনোভাব দেখান 1 কোটি মানুষের মধ্যে 1000 মানুষ রেয়ার হয়ে যায় কথা বুঝছেন কিন্তু পার্সোনাল স্বার্থটা কোথায় যদি দেশের ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে কিন্তু নিজেরই ক্ষতি তাই চেষ্টা করবেন যে সরকারটা কি আরেকটু ভালোভাবে বোঝার জন্য ভাই যেটা বললেন দেখেন আমাদের এখন পদ্মা সেতু করা লাগবে কথা বুঝে আপনার পকেটে টাকা আছে আর পকেটে টাকা আছে তার পকেটে একটা পদ্মা সেতু করা লাগে কিন্তু 16 কোটি মানুষের থেকে বা 20 কোটি এবারে 20 কোটি মানুষের থেকে 5 টাকা করে নেন 100 কোটি 10 টাকা করে নেন 200 কোটি আপনি 1000 টাকা করে নেন কথা বুঝেন 1000 টাকা কিন্তু বেশি না অন এভারেজ তাহলে এই টাকা ম্যানেজ করতে হলে একটা সেন্ট্রাল কিছু দরকার একটা দেশ কিন্তু এইভাবেই গঠন হচ্ছে যে দেশের সেন্ট্রালি আপনার কি করবে সিকিউরিটি দিবে দেশের সেন্ট্রালি ডেভেলপমেন্ট করবে ওইখান থেকে কিন্তু সরকারটা আসছে আপনার সরকারটা প্রয়োজন কিন্তু একটা স্টেজ আছে তাই আপনাকে গণতন্ত্রটা ভালোভাবে বুঝতে হবে তারপর গণতন্ত্রটার দিকে এগোতে হবে গণতন্ত্রকে সামনে এগিয়ে যেতে হবে আচ্ছা দেখেন এই যে গণতন্ত্র নিয়ে একটু তাহলে বইয়ের ডেফিনিশন আছে যে বই মানে বই পুস্তকে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে কোন কোন ওয়ার্ডে ডিফাইন করছে আমরা কি ওয়ার্ডটা দেখতেছি আমরা ডেসক্রিপশন করব না আমরা জাস্ট ওয়ার্ডটা করব একটা করলেই হলো প্রথম ওয়ার্ডটা কি বলছে সবাই একসাথে মানে কি জনগণ নিজে থেকে স্বাধীনভাবে সবকিছু করবে জনগণের কাছে রাষ্ট্রের সব রাষ্ট্রটা কি জনগণের এই মনোভাবে যে কোনো কাজ করে যেটা অ্যাকচুয়াল লাইফে যতটা হোক না হওয়া উচিত এই জন্য এটা কি বলছে মূলনীতি গণতন্ত্রের মূলনীতি এটাই হওয়া উচিত না হলে কিন্তু হলো না আমি মনে করলাম যে দেশের উন্নয়নকে পাওয়া দিয়ে দেবো তাহলে কিন্তু এটা বড় থাকতে হবে আমাদের সমতা থাকতে হবে যে কি যে ধর্ম বর্ণ গোত্র হঠাৎ করে একটা আদিবাসী কি হয়েছে সরকার মুখে লড়া বললাম না হয় আমরা বাঙালি কেমন আদিবাসীকে মেনে নিব তাহলে কিন্তু আর গণতন্ত্র রইল না গণতন্ত্রের ছোট ছোট পয়েন্টগুলো আমাদের চোখে উজ্জ্বল হয়ে যায় কিন্তু আমরা কিন্তু দেখি না আমরা কিন্তু আদিবাসীকে ক্ষমতা দিতে চাই না আমাদের একটা মানে সাবকনশিয়াস মাইন্ডে আমাদের থেকে যায় যে আমাদেরকে আদিবাসী দিবে সেম ভাবে এই সমস্যাটা কিন্তু 1970 সালে সেম হয়েছিল যখন এই যে নির্বাচন হলো না 3 তারিখে আমাদের অধিবেশন হওয়ার কথা ছিল যে বঙ্গবন্ধুকে পাওয়ার দিয়ে দেবে কিন্তু দিল না কেন কারণ পশ্চিম পাকিস্তানের মানুষেরা একটা বাঙালিকে মেনে নিবে না ত্রিপাঠী বৈঠকে বলে ভুট্টো সাহেব একবারে বঙ্গবন্ধু তারা বসে তিনজন বসে কি করলো যে ওকে ভুট্টো সাহেব পশ্চিম পাকিস্তান সামলাবে আমাদের বঙ্গবন্ধু কি করবে পূর্ব পাকিস্তান সামলাবে এই দুইজন পাওয়ারের প্রপোজাল কিন্তু দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু কিন্তু
মাইনে নেয় নাই, ওটা কিন্তু মাইনে নিয়ে কাজ শেষ হয়ে যেত। একজন ব্যক্তি এই দেশ, একজন ব্যক্তি ওই দেশ, কিন্তু মেনে নেয় নাই কেন? কারণ পূর্ব পাকিস্তান থেকে একজন পশ্চিম পাকিস্তান সামলাবে, তার মাইনে নেওয়া যায় না। সেম ভাবে আমরাও কিন্তু এমন মাইনে নিতে পারবো না যে একটা আদিবাসী এসে আমাদেরকে কন্ট্রোল করতেছে। আপনি এটা মানেন না না মানেন, আমাদের সাবকনশিয়াস, আমি অনেক অ্যাভারেজে বলতেছি, জিনিসটা খুবই ডেঞ্জারাস। আরেকটু স্পেসিফিক যদি বলি ভারত এর আধিপত্য, বলো, মন খুলে বলতে পারো ভাই, এখন কিছু নাই। আচ্ছা, এখন আমরা এখন দেখলাম যে আমাদের একটা সরকার কাঠামো কাছে শুধুমাত্র তর্কের খাতিরে আমরা মেনে নিলাম আমরা এখানে সবাই এমসি লিখেছে, কথা বলুন তাকে চাই শুধু তর্কের খাতিরে, যার যার নিজের দলীয় মতামত থাকতে পারে তর্কের খাতিরে। কিন্তু আমরা এখন বলে গেলাম যে আমরা কালকে এমসি কে ভোট দেব, বাসায় গিয়ে অ্যাকচুয়ালি প্রমাণ পাওয়া গেল যে মোদি সাহেব নাহিদ ভাইয়ের নিয়ে বসছিল আর পকেটে কিছু দিছে, তাহলে কালকে কি আমরা নাহিদ ভাইয়ের নিয়ে ভোট? তাহলে আমরা কি চাই আমরা কারো ইনফ্লুয়েন্সের আন্ডারে থাকতে? সিম্পল কথা ভাই, কেউ কারো আন্ডারে থাকতে চায় না। আন্ডারে থাকলে অ্যাটলিস্ট আমাদের মানুষ না বলে থাকতে চায় না। এই জন্য সমতার প্রয়োজন। আপনি যদি গণতন্ত্র আনতে চান, আপনাকে মাথা থেকে বাঁধতে হবে যে খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে আদিবাসী হোক, সে নারী হোক, সে পুরুষ হোক, সে গণতন্ত্রে আসবে। আর ওই জায়গায় কমপ্লিট, কারণ ইসলাম বলে যে নারী ক্ষমতায় যাতে না হয় একটু লেভেলে, আর গণতন্ত্র বলে যে আসবে সেই হবে। তো ওই রাজনীতির ওইখানে কিন্তু ছোট ছোট কনফ্লিক্ট গুলো যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে নির্বাচনের স্বচ্ছতা। এই পয়েন্টটা আমি কিছু বলবো না, রাতে ভোট না দিলে নির্বাচনের স্বচ্ছতা আছে। আল্লাহুম্মা আমিন আমিন। কিন্তু তার পাশাপাশি আমাদেরকে জবাবদিহিতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জবাবদিহিতা ও স্বচ্ছতা, এই কনসেপ্টটাকে বুঝেন। সিম্পল, কার কাছে জবাবদিহিতা ভাই? এক একজন এক এক কথা বলে, মাইকের সামনে এসে, প্রেসের সামনে এসে বলে। এখনো কিন্তু কে ছাত্রলীগ সভাপতি কে ছিল? সাদ্দামের রিসেন্ট ভিডিও দেখছেন? কাজ চালু করে নাই ওই আপনার জায়গা নাই ভাই। আরে আজকে সুন্দর মতো ইউনিট সরকারে বলে দিতেছে কি কেসিস একবার, মানে যেভাবে মন গড়া ইচ্ছা ওইভাবে বলতেছে মানুষের কি ইফতার ও মানে কি কি জানি বললো। দেখেন মাইকের সামনে এসে যে যা ইচ্ছা কিন্তু বলতেছে, কিন্তু জবাবদিহিতা হইতেছে স্বচ্ছতা আছে কিনা মানুষ কিন্তু দেখতেছে না। একটা ভিডিও আপনি ফেসবুক বলছেন, দেখছেন যে ডক্টর ইউনুস থেকে গেছে, এর পাসপোর্ট নাই আমি দেখতে হবে, তাহলে আয়না করে টিকিট কেটে গেছে। একটা নিউজ দেখতে ভেরিফাই করতে হবে। যখন একটা মানুষ কোনো ডিসিশন নেয়, হোক সে মন্ত্রী, হোক সে সমন্বয়ক, হোক সে অমুক দলের এই সে কোনো ম্যাটার করে না, আমাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। সর্বোপরি আমাদের মানবাধিকার কি সুন্দর সবকিছু দিকে সচেতন থাকতে হবে। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু দেশে অ্যাকচুয়ালি সুশাসন দরকার আছে, সুশাসন দরকার আছে, আছে কখন আসবে? এতক্ষণে কি অনেক কিছু বক্তব্য করলাম, দেখেন এইগুলো নিয়ে আমি না বলি, অনেক কিছু বক্তব্য করলাম। এখন কি একটু পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে আপনাদের গণতন্ত্র সম্পর্কে? দেশে সুশাসন তখন আসবে যখন অ্যাকচুয়াল গণতন্ত্র আসবে। অ্যাকচুয়াল গণতন্ত্র দিয়ে যদি কাজ করা যায়, মানুষ যদি আমরা আপনারা চাই যে ওকে আমার সামনে যা হচ্ছে তা আমরা কন্ট্রোল করব। নেক্সট স্লাইড। যদি সুশাসন গড়ে তুলতেই হয়, সুশাসন যদি আসে, দেশে যদি আমরা সংবিধান ঠিকভাবে বানাতে পারি, না মানা যাবে না ভাই, একটা সংবিধান ঠিকভাবে যদি আমরা রিফর্ম করতে পারি, দেশের মধ্যে যদি নিয়ম শৃঙ্খলা আনা যায়, তবেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। ঠিক না? কথা শুনতে হয় বইয়ের কনটেক্সটে, কিন্তু যখনই আপনি বাস্তবতার সাথে মিলাবেন, বর্তমানে কিন্তু আমি যে চারটা টপিকে কথা বললাম, বর্তমানে আলোচনার টপিক ওই চারটায়। 5 আগস্টের পর থেকে কিন্তু আলোচনার টপিক এই একটাই, কিসের এমপিরিটি? অনলি রাজনীতি। আমার সাথে একবার, কিসের এমপিরিটি? অনলি রাজনীতি। আচ্ছা আমি একটা বলে আপনারা একটা বলেন, কিসের এমপিরিটি? অনলি রাজনীতি। আচ্ছা তো এখন আচ্ছা শেষ করে দিই এটার মাধ্যমে। আপনি একজন সুনাগরিক, আপনি একটু জেনে রাখেন। হ্যালো হ্যালো হাই হ্যালো হ্যালো হাই। আচ্ছা আচ্ছা ফিনিশিংটা আমি একসাথে দিচ্ছি। সুনাগরিকের গুণাবলী সিম্পল। আপনি একজন সুনাগরিক, আপনি ভাই একটু পড়াশোনা করেন, আপনি একটু দেশের যে নিয়ম শৃঙ্খলা নিজে একটু পড়াশোনা করেন, এক রাতে পড়ে আর কত
বন্ধুর খাতা দেখে আর বন্ধু মানে আমাকে প্রশ্ন করেন না, বাট নিজেকে নিজে প্রশ্ন করেন। নাগরিকের অধিকার, সহনশীল রাষ্ট্রের প্রশ্নে অনেক কিছু বলছে। আমি সিম্পল ভাষায় আপনাকে জাস্ট বলি যে একটু নিজের দায়িত্ব, নিজের পজিশন থেকে নিজে একটু পড়াশোনা করেন। আমি শেষ করে দিচ্ছি। জাস্ট নিজের পজিশন থেকে নিজেরা এখন একটু পড়াশোনা করি, একটু রাষ্ট্র সম্পর্কে জানি, নিজেকে রাজনৈতিকভাবে একটু জ্ঞানশীল করি। একটু কিছু আমি ইসলাম ওয়ালাইকুম আসসালাম।